সুপ্রিয় শ্রোতা, আজ 18 সেপ্টেম্বর বুধবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই দেশের সংবাদ। তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকেই যাচ্ছে, তবে দ্রুতই যাতে পরিস্থিতির উন্নতি হয় তাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তিনি এই কথা বলেন। নাহিদ বলেন, মাত্র ২ মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এর মাঝে পুলিশের রিফর্ম কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। চলচ্চিত্রের ক্ষেত্রে সেন্সর শব্দটি বাদ দিয়ে ২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের পর আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আর যোগ দিতে দেয়া হবে না। এসব সদস্য অপকর্মের সাথে জড়িত উল্লেখ করে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। বুধবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাধারণ মানুষের সুবিধার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনতার ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। তিনি দলের নেতাকর্মীদের কারো উপর অন্যায় নির্যাতন না করার অনুরোধ জানান। বলেন, কারো ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না, নয়তো আওয়ামী লীগের মতো পরিণতি হবে। ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপির আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বুধবার এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নতুন করে আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ মামলায়, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৩ মামলায় এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এদিকে প্রতারণামূলক নির্বাচনের আয়োজন করায় সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ কমিশনের সাবেক নির্বাচন কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার একরামুল করিম নামের সাবেক এক বিএনপি নেতা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার অন্য আসামিরা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৩ মেয়াদে থাকা সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড শাহদ্বীন মালিকের নাম বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে এই কমিশনের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ছুটির দিন শুক্রবারেও চলবে মেট্রো রেল। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার বিষয়টি জানানো হয়েছে। কোম্পানিটি জানিয়েছেন, প্রতি শুক্রবার বিকেল ৩:৩০ থেকে রাত ৯:৪০ পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। সরকারি চাকরিতে প্রবেশ এবং অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে অ্যাডমিন ক্যাডারদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর প্রস্তাব করা হয়েছে। বুধবার যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে, তবে আজ বুধবার ২৫টি কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে। আজ সকাল থেকে আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ২০টি গার্মেন্টস। আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবারে আন্তর্জাতিক খবর।
গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি এ উপত্যকাটি ফের ইসরায়েলের দখল করা উচিত হবে না বলেও মনে করেন তিনি। ফিলাডেলফিয়ায় মঙ্গলবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টদের সঙ্গে আলাপে এসব কথা বলেন কামালা। সেখানে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান। কামালা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথাও বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যেন ইরান ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ না পায়। এবারে খেলাধুলার খবর। নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। চিরাচরিত সংবাদ সম্মেলন করে নয়, একটু অন্যরকমভাবেই বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ এক ভিডিও বার্তায় 15 সদস্যের এই দল ঘোষণা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা সেই ভিডিওতে জানিয়েছেন কারা আছেন বাংলাদেশের নারী বিশ্বকাপ দলে। বিসিবির উইমেন্স উইংসের হেড ও বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সূচনা বক্তব্যের পর 10টি দেশের 10 প্রবাসী বাংলাদেশি 15 জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। 2 মিনিট 41 সেকেন্ডের ভিডিওতে ছিলেন বাংলাদেশের পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেনও। নিগারদের শুভকামনা জানিয়েছেন তিনি। আগামী 3 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ। এবারের আসরটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় তা সরিয়ে নেওয়া হয়। এবারের আসরে গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। রেডিও টুডে 89.6 FM-এর আজ 18 সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM